বন্ধুরা, এক ডিএসপি ম্যাডাম স্কুলের অনুষ্ঠানে পৌঁছেছিলেন এবং সেখানে একটি চেয়ারে বসেছিলেন। তখনই 10 বছরের একটি বাচ্চা এসে বলল, তুমি আমার স্ত্রী। বন্ধুরা, তারপর যা হলো তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির জন্য একটি লাইক তো দেওয়াই যায়, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরিবারকে বড় করে এবং আমরা একইভাবে প্রতিদিন ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করি। তো বন্ধুরা, ডিএসপি সীমা ভার্মা নিজের সাহস এবং সততার জন্য পুরো জেলায় পরিচিত ছিলেন। তীক্ষ্ণ বুদ্ধি, কড়া আওয়াজ এবং শৃঙ্খলাপরায়ণ আচরণের কারণে মানুষ তাকে খুব সম্মান করত। একদিন তাকে স্থানীয় সরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি যখন তার পুলিশ স্টাফদের নিয়ে স্কুলে পৌঁছালেন, তখন বাচ্চারা এবং শিক্ষকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানালেন। মঞ্চে পৌঁছানো মাত্রই প্রধান শিক্ষক তার পরিচয় দিলেন এবং তাকে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেবার অনুরোধ করলেন। সীমা ম্যাডাম বাচ্চাদের সততা, পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতার গুরুত্ব বুঝিয়ে নিজের ছোটবেলার সংগ্রামের গল্প শোনালেন। অনুষ্ঠান চলাকালীন যখন তিনি বাচ্চাদের সাথে কথা বলছিলেন, তখনই 10 বছরের একটি ছেলে তার পাশে এসে দাঁড়ালো। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, তুমি আমার স্ত্রী। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষকরা অবাক হয়ে ছেলেটির দিকে তাকালেন। কিছু বাচ্চা হাসতে শুরু করল, আবার কেউ কেউ ফিসফাস করতে লাগল। সীমা ম্যাডামও চমকে গেলেন। তিনি ছেলেটির দিকে মন দিয়ে তাকালেন। বড় বড় চোখ, মাসুম চেহারা, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সীমা নিজেকে সামলে নিলেন এবং হেসে তাকে জিজ্ঞেস করলেন, বেটা, তোমার নাম কি? আমার নাম অর্জুন, ছেলেটি বিনা দ্বিধায় জবাব দিল। অর্জুন, তুমি এমন কেন বললে? সীমা আদর করে জিজ্ঞেস করলেন। অর্জুন একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর বলল, কারণ আমি আমার গত জন্মের কথা মনে করতে পারি। তুমি আমার স্ত্রী ছিলে এবং আমরা একসাথে খুব খুশি ছিলাম। এখন সভায় ফিসফাস বেড়ে গেল। কিছু লোক হাসিতে উড়িয়ে দিতে চাইল, আবার কিছু লোকের মুখে ভয় ও বিস্ময়ের ছাপ দেখা গেল। সীমাও বিভ্রান্তিতে পড়লেন। এটা কি নেহাতি কোনো বাচ্চার কল্পনা ছিল, নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়েছিল? পুরো হলে পিনপতন নীরবতা ছেয়ে গেল। সীমা ম্যাডাম বুঝতে পারছিলেন না পরিস্থিতি কিভাবে সামলাবেন। অর্জুনের মাসুম চোখে সত্যের ছোঁয়া ছিল, কিন্তু সীমার কাছে এসব কল্পনা মনে হচ্ছিল। তিনি নিজেকে সংযত করে বললেন, অর্জুন, তুমি জানো তুমি কি বলছ? অর্জুন কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, আমার সব মনে আছে। তুমি সীমা নও, সুমিত্রা। গত জন্মে আমাদের বিয়ে হয়েছিল। আমরা একটি ছোট গ্রামে থাকতাম। তুমি সবসময় নীল রঙের শাড়ি পরতে এবং আম গাছের নিচে আমার পছন্দের ক্ষীর বানিয়ে খাওয়াতে। সীমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। নীল শাড়ি এবং আম গাছ সবকিছু অদ্ভুতভাবে পরিচিত মনে হতে লাগল, কিন্তু তিনি এটাকে কাকতালীয় মনে করে বললেন, অর্জুন, এসব তোমার কল্পনাও হতে পারে। তুমি এখনও খুব ছোট, এসব কথায় কান দিও না। কিন্তু অর্জুন কথা না শুনে বলে চলল, তোমার মনে আছে আমাদের নৌকা একবার নদীতে ভেসে গিয়েছিল এবং তুমি আমাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিলে? কিন্তু সে হঠাৎ চুপ হয়ে গেল। সীমার মনে না জানি কেন এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তিনি অর্জুনের কথা শুনছিলেন, কিন্তু নিজেকে এটা বিশ্বাস করা থেকে আটকাচ্ছিলেন যে এটি সত্য হতে পারে। প্রধান শিক্ষক পরিবেশ হালকা করার জন্য হেসে বললেন, অর্জুন বেটা, তুমি খুব ভালো গল্প বানাতে পারো। এখন চলো, ডিএসপি ম্যাডামকে ধন্যবাদ বলো এবং বন্ধুদের সাথে গিয়ে বসো। কিন্তু অর্জুন পিছিয়ে যেতে রাজি ছিল না। সে পকেট থেকে একটি পুরনো মাটি মাখা কড়া বের করল এবং সীমার দিকে বাড়িয়ে দিল। যদি তুমি সত্যি সীমা হও আর আমার কথা বিশ্বাস না করো, তবে এটি দেখো, যা আমি তোমাকে দিয়েছিলাম। এটি তুমি তোমার বাড়ির আঙিনায় পুঁতে রেখেছিলে, মনে আছে? সীমা ঝটকা খেয়ে কড়াটির দিকে তাকালেন। তার হাত কাঁপতে লাগল। এই কড়াটি তিনি অদ্ভুতভাবে চিনতে পারছিলেন। তার মনে কিছু অস্পষ্ট স্মৃতি ভেসে উঠতে লাগল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যিই তার কোনো গতজন্ম ছিল? অর্জুন কি সত্যি বলছিল, নাকি এটি কেবল একটি সংযোগ ছিল? সীমা ম্যাডামের হাত কাঁপছিল। তিনি ধীরে ধীরে কড়াটি ধরলেন এবং মন দিয়ে দেখলেন। এটি সত্যিই খুব পুরনো মনে হচ্ছিল, যেন মাটিতে বহু বছর ধরে চাপা পড়েছিল। অর্জুনের চোখে অদ্ভুত এক চমক ছিল, যেন সে কিছু প্রমাণ করে দিয়েছে। ভিড় এখন আরও উৎসুক হয়ে উঠল। কেউ কেউ একে নিছুত কাকতালীয় মনে করছিল, আবার কারো মুখে রহস্যময় ভাব দেখা যাচ্ছিল। সীমা নিজেও বুঝতে পারছিলেন না তিনি কি অনুভব করছেন। তিনি অর্জুনের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, যদি তোমার সব মনে থাকে তবে বলো, আমি এই কড়াটি কোথায় পুঁতে রেখেছিলাম? অর্জুন না থেমে বলল, আমাদের পুরনো বাড়ির আঙিনায়, যেখানে সেই বড় অশ্বত্থ গাছটি ছিল।
তুমি বলেছিলে এটি আমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে, তাই এটি মাটিতে পুঁতে রাখছি যাতে কেউ চুরি করতে না পারে। সীমার শ্বাস আটকে গেল। এসব কিভাবে সম্ভব? এই কথাগুলো অর্জুন কিভাবে জানতে পারে? একজন শিক্ষক হেসে বললেন, বাচ্চাদের কল্পনা শক্তি খুব বেশি থাকে ম্যাডাম। হতে পারে অর্জুন কোথাও থেকে শুনে এসব বলছে, কিন্তু সীমার মন তবু অস্থির ছিল। কোথাও না কোথাও অর্জুনের কথায় কোনো সত্যটা ছিল। তিনি অর্জুনের মাথায় হাত রাখলেন এবং ধীরে জিজ্ঞেস করলেন, অর্জুন, তোমার আর কি মনে আছে? অর্জুন একটু ভেবে বলল, আমার সেই শেষ দিনটিও মনে আছে যখন গ্রামে বন্যা এসেছিল। আমাদের বাড়ি ডুবে গিয়েছিল। তুমি আমাকে একটি নৌকায় বসিয়েছিলে, কিন্তু নিজে আসতে পারোনি। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে আমি যেন যাই এবং নিজের জীবন রক্ষা করি, আর তারপর জল তোমাকে ভাসিয়ে নিয়ে গেল। সীমার বুক ধড়ফড় করতে লাগল। তার মাথায় অস্পষ্ট কিছু ছবি ভেসে উঠতে লাগল। কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা কি শুধুই তার ভ্রম, নাকি অর্জুন সত্যিই তার গত জন্মের কোনো অংশ ছিল? নীরবতা ছেয়ে গেল। সবাই অবাক হয়ে অর্জুনকে দেখছিল, কেউ কিছু বলছিল না। সীমার মনে হলো এটি এখানেই শেষ হওয়া উচিত নয়, তাকে অর্জুনের কথার সত্যতা জানতে হবে। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং অর্জুনকে জিজ্ঞেস করলেন, তোমার কি আমাদের গ্রাম মনে আছে? সেখানে কিভাবে পৌঁছানো যায়? অর্জুন মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। এখন প্রশ্ন ছিল, সীমা কি এই রহস্যের পর্দা সরানোর জন্য অর্জুনের সাথে যেতে প্রস্তুত হবেন? সভায় নীরবতা থাকলেও সীমার মনে প্রশ্নের ঝড় বইছিল। তিনি লম্বা শ্বাস নিয়ে বললেন, যদি তোমার গ্রামের রাস্তা মনে থাকে তবে আমাকে সেখানে নিয়ে চলো। আমি নিজে দেখতে চাই তোমার কথায় কতটা সত্যতা আছে। অর্জুন উৎসাহিত হয়ে বলল, আমাদের বেশি দূরে যেতে হবে না, সেই গ্রাম কিছুটা দূরেই। প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা চিন্তা প্রকাশ করলেন। ম্যাডাম, আপনি কি সত্যিই একটি বাচ্চার কথায় এত ভরসা করছেন? সীমা গম্ভীর স্বরে বললেন, আমি শুধু দেখতে চাই সত্য কি। যদি এটি নিছুত কাকতালীয় হয় তবে অন্তত একটি ভ্রম ভাঙবে, কিন্তু যদি কিছু সত্য থাকে তবে আমাদের সেটি বোঝার সুযোগ মিলবে। সীমা নিজের গাড়ি বের করলেন এবং অর্জুনকে সাথে নিয়ে বলা রাস্তার দিকে রওনা হলেন। তাদের সাথে তার এক বিশ্বস্ত কনস্টেবল যাদবও ছিল। রাস্তায় অর্জুন অনবরত বলে যাচ্ছিল কোথায় মোড় নিতে হবে, কোন কোন জায়গা পরিচিত লাগছে। সীমা তখন অবাক হলেন যখন তারা সত্যিই একটি পুরনো জনশূন্য গ্রামের কাছে পৌঁছালেন। চারিদিকে পরিত্যক্ত বাড়ি ছিল, মনে হচ্ছিল সেখানে বহু বছর কেউ থাকে না। অর্জুন দূরে ইশারা করে বলল, এটাই সেই জায়গা, আমাদের বাড়ি এখানেই ছিল। সীমা গাড়ি থেকে নামলেন। চারিদিকে ধ্বংসের চিহ্ন ছিল। যাদব অবাক হয়ে বললেন, ম্যাডাম, এই গ্রাম সত্যিই জনশূন্য লাগছে। এখানে কি আগে বড় কোনো দুর্যোগ হয়েছিল? সীমা অর্জুনের দিকে তাকালেন। সে কোনো দ্বিধা ছাড়াই একটি ভাঙাচড়া জায়গার দিকে ইশারা করল। এটাই সেই আঙিনা যেখানে আমরা সেই কড়া পুঁতেছিলাম। যদি খোঁড়া হয় তবে হয়তো আরও কিছু মিলতে পারে। সীমার ইতস্তত লাগছিল, কিন্তু তিনি যাদবকে ইশারা করলেন। যাদব একটি কাঠের টুকরো দিয়ে মাটি খোঁড়া শুরু করল। কিছুক্ষণ পরই মাটির নিচ থেকে একটি পুরনো জং ধরা চুড়ি বের হলো। সীমার বুক ধড়ফড় করতে লাগল। তার হাতে সেই চুড়িটি ছিল যা কোথাও না কোথাও পরিচিত লাগছিল। অর্জুন চুড়িটি দেখল এবং হেসে বলল, আমি বলেছিলাম না তুমি আমার স্ত্রী ছিলে? সীমার ঘাম হতে লাগল। এখন তার কাছে কোনো জবাব ছিল না। এটা কি সত্যি পুনর্জন্মের কোনো প্রমাণ, নাকি এক অদ্ভুত কাকতালীয় বিষয়? কিন্তু এটি শেষ ছিল না, এটি তো ছিল মাত্র শুরু। সীমার হাতে সেই পুরনো জং ধরা চুড়ি ছিল। অর্জুনের চোখে চমক ছিল। যাদব অবাক হয়ে বলল, ম্যাডাম, এটি সত্যি অদ্ভুত হচ্ছে। এই ছেলেটি যা যা বলছে তা সত্যি প্রমাণিত হচ্ছে। সীমা নিজেও দ্বিধায় ছিলেন। অর্জুন চারদিকে দেখল এবং ধীরে বলল, যদি এখানে একটু এগিয়ে যাই তবে আমরা সেই কুয়োটি দেখতে পাবো যেখানে তুমি প্রতিদিন জল ভরতে যেতে। সীমার কাছে এসব এখন কল্পনার বাইরে মনে হতে লাগলো। তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাস্তায় ভাঙা দেওয়াল ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছিল। কিছুদূর হাঁটার পর অর্জুন একটি জায়গায় ইশারা করল। এটাই সেই কুয়ো, কিন্তু এখন এটি পুরো মাটিতে ভরে গেছে। সীমা দেখলেন সেখানে সত্যি একটি পুরনো কুয়ো ছিল যা এখন শুকিয়ে মাটিতে ভরা। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, যেই সীমা কুয়োর দেওয়ালে হাত রাখলেন তার মাথায় অস্পষ্ট স্মৃতির ঝলক আসতে লাগল। তিনি সত্যিই কি এই জায়গা আগে দেখেছেন? এটা কিভাবে হতে পারে? সীমা বিড়বিড় করলেন। অর্জুন ধীর স্বরে বলল, তোমার সব মনে পড়ে যাবে, শুধু আর একটু সময় লাগবে। সীমা এই রহস্য থেকে বেরিয়ে আসার আগেই অর্জুন আরও একটি চমকপ্রদ কথা বলল। এই গ্রাম হঠাৎ বন্যায় ডুবে যায়নি, একে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সীমা চমকে জিজ্ঞেস করলেন, কি মানে? কে ডুবিয়েছিল?
অর্জুনের চোখ গম্ভীর হয়ে গেল। তোমার মনে আছে গ্রামের মোড়লের ছেলে? সে আমাদের একসাথে দেখতে পারত না, সেই গ্রাম বরবাদ করার ষড়যন্ত্র করেছিল। সীমার মনে আরও ঝটকা লাগল। তিনি যাদবকে আদেশ দিলেন এই গ্রামের ব্যাপারে সরকারি রেকর্ড আছে কিনা তা খুঁজে দেখতে। যাদব সঙ্গে সঙ্গে ফোনে পুরানো রেকর্ড ঘাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তার মুখে বিস্ময়ের ভাব এলো। ম্যাডাম, এই গ্রামটি সত্যি ৩০ বছর আগে এক বন্যায় ভেসে গিয়েছিল, কিন্তু রিপোর্টে লেখা আছে বন্যা হঠাৎ এসেছিল এবং এর পেছনে কোনো স্পষ্ট কারণ ছিল না। সীমা স্তব্ধ হয়ে গেলেন। অর্জুন কি সঠিক বলছিল? অর্জুন বলল, যদি তুমি সত্য জানতে চাও তবে আমাদের আরও এগিয়ে যেতে হবে, যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল। গ্রামে হাঁটতে হাঁটতে অর্জুন বারবার ইশারা করে জায়গাগুলো চেনাচ্ছিল। সীমা অস্থির হয়ে উঠছিলেন। যাদব ফোনে আরও তথ্য জোগাড় করে বলল, ম্যাডাম, সরকারি রিপোর্ট অনুযায়ী এটি বন্যা ছিল, কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হলো কিছু লোক তখন দাবি করেছিল যে বন্যা প্রাকৃতিক ছিল না, বরং জল ইচ্ছাকৃতভাবে ছাড়া হয়েছিল। সীমা অবাক হলেন। ইচ্ছাকৃতভাবে? কিন্তু কে এবং কেন? যাদব জানাল, তখনকার স্থানীয় জমিদারের নাম বারবার আসে, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। অর্জুন সঙ্গে সঙ্গে বলল, মোড়লের ছেলে। আমি বলেছিলাম না সে আমাদের ওপর শত্রুতা রাখত? যখন সে জানতে পারল আমরা একসাথে থাকতে চাই, তখন সে পুরো গ্রামকেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সীমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অর্জুনের কথা ও সরকারি রেকর্ড কোথাও না কোথাও মিলে যাচ্ছিল। অর্জুন একটি ধ্বংসস্তূপের দিকে এগিয়ে গিয়ে বলল, এটাই ছিল আমাদের বাড়ি, এখানেই আমরা একসাথে থাকতাম। সীমা সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন। যখনই তিনি সেখানে দাঁড়ালেন, তার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং মাথায় অস্পষ্ট ছবি ভেসে উঠল। বৃষ্টির শব্দ, জলের তোড়, অর্জুনের পুরনো চেহারার মতো কেউ একজন তাকে ডাকছে, আর তার পেছনে কারো ভয়াবহ হাসি। সীমা ঝটকা দিয়ে চোখ খুললেন। এটা কি ছিল? আমার ভ্রম নাকি স্মৃতির কোনো টুকরো? অর্জুন তার দিকে তাকিয়ে বলল, তোমার কিছু মনে পড়েছে না? সীমা হ্যাঁ বা না কিছুই বলতে পারলেন না, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। যাদব গ্রামের কিছু পুরনো লোকের সাথে কথা বলে ফিরে এসে বলল, ম্যাডাম, এখানকার কিছু বৃদ্ধ বলছেন যে বন্যার আগে গ্রামে একটি বড় ঝামেলা হয়েছিল। কেউ মোড়লের ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারপরই হঠাৎ বন্যা এলো, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সেই অভিযোগ কে করেছিল। সীমার মাথায় বিদ্যুতের মতো কিছু খেলে গেল। তিনি অর্জুনের দিকে তাকালেন। অর্জুন ধীরে হাসল এবং বলল, তুমি করেছিলে। তুমি মোড়লের ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলে, আর এটাই ছিল কারণ যে সে পুরো গ্রাম শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। সীমার শরীর কাঁপতে লাগল। এটা কি সত্য? তিনি কি গত জন্মের সত্যিই এই ষড়যন্ত্রের অংশ ছিলেন? এখন এটি শুধু পুনর্জন্মের স্মৃতির বিষয়ে রইল না, এটি একটি অসম্পূর্ণ ষড়যন্ত্র ফাঁস করার গল্প হয়ে দাঁড়ালো। সীমা অনুভব করছিলেন গত জন্মের কিছু স্মৃতি তার ভিতরে উছলে উঠছে। যাদব চিন্তিত স্বরে বলল, ম্যাডাম, যদি এসব সত্য হয় তবে আমাদের দেখতে হবে মোড়লের পরিবারের লোকেরা এখন কোথায়। হতে পারে এই রহস্যের শিকড় এখনও বেঁচে আছে। সীমা দীর্ঘশ্বাস নিয়ে অর্জুনকে জিজ্ঞেস করলেন, তোমার কি সেই মোড়লের ছেলের নাম মনে আছে? অর্জুন না থেমে বলল, তার নাম ছিল প্রতাপ সিং। যাদব সরকারি নথিতে প্রতাপ সিংয়ের নাম খোঁজা শুরু করল এবং চমকপ্রদ তথ্য দিল। ম্যাডাম, প্রতাপ সিং এখন একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে এখান থেকে 50 কিলোমিটার দূরে এক বিশাল হাবেলিতে থাকে। অর্জুন রাগের সাথে বলল, তাকে মনে করিয়ে দেওয়া উচিত সে কি করেছিল। সীমা ঠিক করলেন প্রতাপ সিংয়ের সাথে দেখা করতেই হবে। তারা হাবেলিতে পৌঁছলেন। প্রতাপ সিংয়ের বয়স এখন 70-এর ওপর, কিন্তু সে এখনও প্রভাবশালী ছিল। সে সীমাকে দেখল এবং তারপর অর্জুনের ওপর তার নজর পড়ল। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকার পর প্রতাপ সিং বলল, তো তুমি এসেই গেলে? সীমা ও অর্জুন দুজনেই চমকে গেলেন। প্রতাপ সিংয়েরও কি সব মনে ছিল? অর্জুন এক পা এগিয়ে বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি। তোমার মনে আছে তুমি আমাদের গ্রামের সাথে কি করেছিলে? প্রতাপ সিং দীর্ঘশ্বাস নিয়ে তার চেয়ারে বসে বলল, বেটা, তোমার কথা শুনে অদ্ভুত লাগছে, কিন্তু তুমি যা বলছো তাতে সত্য আছে। সীমা কড়া গলায় জিজ্ঞেস করলেন, মানে তুমি কি বলতে চাও? প্রতাপ সিং বলল, হ্যাঁ, আমি মানছি আমি গ্রাম শেষ করার ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু এটি শুধু তোমাদের আলাদা করার জন্য ছিল না। সেই গ্রামের নিচে আরও কিছু লুকিয়েছিল, এমন কিছু যা আমি অন্য কারোর হাতে দিতে চাইনি। সীমা জিজ্ঞেস করলেন, কি? প্রতাপ সিং বলল, গ্রামের নিচে একটি গুপ্ত কক্ষ ছিল যেখানে বছরের পুরনো এক অমূল্য গুপ্তধন লুকিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা সেটি লুকিয়ে রেখেছিলেন। আমার ভয় ছিল সরকার সেটি নিয়ে নেবে, তাই আমি গ্রামটি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সীমা ও যাদব শুনে স্তব্ধ হয়ে গেলেন। এটি শুধু প্রেম বা প্রতিশোধের গল্প ছিল না, এর পেছনে ছিল এক বড় রহস্য। অর্জুন রাগের সাথে বলল, তো তুমি তোমার লালচের জন্য শত শত নিরপরাধ মানুষের প্রাণ নিলে? প্রতাপ সিং বলল, তুমি একে যে নামই দাও দিতে পারো, কিন্তু এখন এসব পুরনো কথা। প্রশ্ন হলো তুমি এখন কি করবে? অর্জুন ধীরে বলল, আমি জানি সেই গুপ্তধন কথায়। প্রতাপ সিংয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। অর্জুন বলল, কারণ আমি ও সীমা আমাদের গত জন্মে সেটি নিজেই লুকিয়েছিলাম। পুরো ঘরে একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গেল।
প্রতাপ সিংয়ের মুখে ভয় দেখা দিল। সীমা অনুভব করছিলেন এটি শুধু গুপ্তধনের গল্প নয়, এটি তাদের অস্তিত্বের গভীর সত্য। অর্জুন সীমাকে বলল, আমরা আমাদের জীবন আবার বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সবসময় মনে করিয়ে দিয়েছ যে আমরা আলাদা হতে পারি না। সীমার চোখে জল এলো। তিনি প্রতাপ সিংকে বললেন, তুমি আমাদের স্মৃতি কেড়ে নিতে পারো না। যাদব জানাল, আপনাদের সাহস দেখে আমার মনে হয় গুপ্তধনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাদের ভালোবাসা। ঘরের সেই নিস্তব্ধতায় সীমা অর্জুনের মাসুম চোখে তাকাচ্ছিলেন। অর্জুন ধীরে সীমার হাত ধরল এবং বলল, আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে আমরা গুপ্তধন লুকিয়েছিলাম। পরের দিন সীমা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে পুরনো গ্রামে খনন শুরু করালেন। অর্জুন একটি পুরনো অশ্বত্থ গাছের দিকে ইশারা করল। কয়েক ঘন্টার চেষ্টার পর মাটি থেকে একটি পুরনো কাঠের বাক্স বের হলো। বাক্সের ভেতরে ছিল সোনা রূপার মূর্তি, রত্ন এবং একটি অত্যন্ত প্রাচীন হাতে লেখা দলিল। যাদব দলিলটি পড়ে বলল, ম্যাডাম, এটি এই গ্রামের আসল মালিকদের অধিকারের প্রমাণ। এটি জানায় যে এই গ্রাম এবং এর সম্পত্তি গ্রামবাসীদেরই ছিল। অর্জুন সীমার হাত ধরে বলল, তুমি বলেছিলে আমরা এটি বাঁচিয়ে রাখব যাতে কেউ আমাদের জমি কবজা করতে না পারে। প্রতাপ সিংকে সীমা বললেন, তুমি লালচে গ্রামটি শেষ করেছ, কিন্তু সত্য মেটাতে পারোনি। অর্জুন জিজ্ঞেস করলেন, সীমা, তোমার কি কিছু মনে পড়ছে? সীমার চোখের সামনে সেই বন্যার রাত পরিষ্কার হয়ে গেল। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আমার সব মনে পড়ছে। যাদব প্রতাপ সিংকে হাতকড়ি পরিয়ে বলল, প্রতাপ সিং, অপরাধমূলক ষড়যন্ত্র ও খুনের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। অর্জুন সীমার হাত ধরেছিল। সীমা বললেন, আমাদের গল্প এখানেই শেষ হয় না অর্জুন, আমি কথা দিচ্ছি এই জন্মেও আমি তোমাকে একা ছাড়ব না। অর্জুন হাসল এবং বলল, আমরা সব সময় সাথে থাকব। প্রতাপ সিংয়ের গ্রেপ্তারের পর সীমা ও অর্জুন মিলে গ্রামের পুনর্গঠনের কাজ শুরু করলেন। গুপ্তধনের সম্পত্তি তারা গ্রামের উন্নয়নে লাগালেন। একদিন সেই পুরনো গাছের নিচে বসে অর্জুন বলল, এত বছর পর আমরা আবার মিললাম। সীমা বললেন, এটি কোনো অলৌকিক বিষয় নয়, এটি ছিল আমাদের প্রতিশ্রুতি যেটা আমরা গত জন্মে করেছিলাম। অর্জুন সীমার হাত ধরল। সূর্য ডুবছিল, কিন্তু এটি কোনো শেষ ছিল না, এটি ছিল এক নতুন শুরু।